সবাইকে বাংলা বিদ্যার পক্ষ থেকে জানাই স্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম বাংলা ভাষার সংজ্ঞা, আজকের ক্লাসটা আমরা পড়ব বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে। তো বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে আমরা জেনে নেব যে বাংলা ভাষা মূলত কীভাবে বাংলা ভাষার উৎপত্তিটা হলো, কোন ভাষাগোষ্ঠী থেকে বাংলা ভাষার জন্ম, এগুলো আজকে জানবো। তো আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের, আমরা যেহেতু মানব জাতি, তো মানব জাতির প্রত্যেকের কিন্তু আমরা কোনো না কোনো মানব গোষ্ঠী থেকে আমাদের উদ্ভব হয়েছে। তেমনই ভাষা, এই বাংলা ভাষাও কিন্তু কোনো না কোনো ভাষা গোষ্ঠী থেকে উৎপত্তি হয়েছে। তো আমরা বাংলা ভাষাটা জানি যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে বাংলা ভাষাটার উৎপত্তি ঘটেছে এবং এই ইন্দো ইউরোপীয় থেকে কিন্তু আরও অনেক ভাগ আছে, এগুলো থেকে আমরা মূলত জেনে নেব যে বাংলা ভাষাটা কোনটা থেকে এসেছে। তো আসুন আমরা দেরি না করে ক্লাসের দিকে আগাই। তো বাংলা ভাষা মূলত উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে। ইন্দো ইউরোপীয় বাংলা ভাষাটা মূলত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সদস্য। এই ইন্দো ইউরোপীয় কিন্তু প্রথমে ভাগ করা হয় দুই ভাগে। দুই ভাগের মধ্যে প্রথমে আছে শতম এবং কেন্তম। শতম এবং কেন্তম বাংলা ভাষাটা মূলত আসছে এই শতম ভাগ থেকে। এই শতম ভাগের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো ভাগ করা যায়। আমরা অতগুলো ভাগ যেহেতু মনে রাখার একটা বিষয় আছে, তাই আমরা অতগুলো ভাগ পড়বো না, একদম সংক্ষেপে পড়বো। শতম থেকে আমরা দেখব যে ভারতীয় আর্য, এর আগে কিন্তু আর্য ছিল, তারপর ভারতীয় আর্য, তারপরে আছে প্রাকৃতকে যদি আমরা ভাগ করি, প্রাকৃতকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাগধী প্রাকৃত, আর হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। মাগধী প্রাকৃত আর হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। তো এই মাগধী প্রাকৃত কিন্তু আবার ভাগ করা যায় মাগধী অপভ্রংশ দিয়ে। কি? মাগধী অপভ্রংশ। গৌড়ীয়কে ভাগ করা যায় গৌড়ীয় অপভ্রংশ দ্বারা। অপভ্রংশ। তো এইভাবে একটার পর একটা ভাগ হয়ে চলে আসছে। এরপর মাগধী অপভ্রংশ থেকে কিন্তু আসছে বাংলা। আবার এই গৌড়ীয় অপভ্রংশ থেকে আসছে মূলত বঙ্গ কামরূপী থেকে আসছে মূলত বাংলা এবং অহমিয়া বা অসমিয়া, এটাও বলা হয় অসমিয়া অথবা অহমিয়া। এটা বাংলা ভাষার সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয়। অসমিয়াকে বা অহমিয়াকে বাংলা ভাষার নিকটাত্মীয়, একদম বাংলার কাছাকাছি পর্যায়ের ভাষা হলো অসমিয়া এবং অসমিয়া বা অহমিয়া, যেটা কিছু আমরা বলতে পারি। তো এই ভাগটা থেকে আমরা সহজে জানতে পারি যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে মূলত বাংলা ভাষাটা আসছে। তো এখানে ইন্দো ইউরোপীয় আসছে শতম থেকে আসছে ভারতীয় আর্যের প্রাকৃতিক আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা কি? মাগধী একটা গৌড়ীয় একটা। গৌড়ীয় থেকে গৌড়ীয় অপভ্রংশ, মাগধী থেকে মাগধী অপভ্রংশ, এবং এখান থেকে মাগধী থেকে দেখি আমরা বাংলা, এবং গৌড়ীয় অপভ্রংশের পরে আসছে বঙ্গকামরূপী থেকে আসছে বাংলা এবং অহমিয়া বা অসমিয়া। তো এখান থেকে আমরা খুব সহজে কিন্তু জানতে পারি যে বাংলা ভাষার উদ্ভব হয়েছে মূলত এইভাবে। এখান থেকে এই মাগধী এবং গৌড়ীর মধ্যে দুইটা মতবাদ আছে। মাগধীর যে মতবাদ, এটা দিয়েছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ আরও অনেকে এই মতের সাথে একত্রতা ঘোষণা করেছে। এবং গৌড়ীয় যে মতবাদ, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত থেকে বা গৌড়ীয় অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তো আমরা যদি এখন পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে, এটা হলো একটা মূল বিষয়। যেহেতু অ্যাডমিশন এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়, তাই আমরা অ্যাডমিশন এবং জব পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন হয় বেশি। আবার যারা 9-10-এ আছে, যারা এসএসসি পরীক্ষা দেবে, তাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তবে তাদের জন্য তাদের যে নতুন বাংলা ব্যাকরণ বইটা আছে, আমরা ওই ভাগটাও দেখাবো যে কোনটা থেকে মূলত বাংলা ভাষার জন্ম হয়েছে, ওটা একটু পরে দেখাচ্ছি। তো এখন এখান থেকে প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, এইভাবে থাকবে এবং এখান থেকে অপশন দেওয়া থাকবে। সাপোজ এখানে দেওয়া থাকলে এটা ক নম্বর অপশন, তারপরে হচ্ছে এখানে খ নম্বর অপশন, এখানে বঙ্গকামরূপী হচ্ছে গ নম্বর অপশন, এবং এটা দেখলাম ঘ নম্বর অপশন। তো এইভাবে দেওয়া থাকলো, দিয়ে বললো যে নিচের কোনটি থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে। তো নিচের কোনটি থেকে যখন বাংলা ভাষা জন্ম হয়েছে যখন বলবে, আমাদের উত্তর করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সব সময় বাংলা ভাষার কাছাকাছি যে থাকবে তাকে আমরা অ্যান্সার হিসেবে নিব। সেটা কেমন? যে বাংলা ভাষার একদম কাছে কোন অপশনটা আছে, এই যে বাংলার উপরে কিন্তু গ নম্বর অপশন অর্থাৎ বঙ্গকামরূপী আছে। তো এখানে এই প্রশ্নের ক্ষেত্রে এটা উত্তর হবে। যদি এটা না থাকতো, গ নম্বর অপশন না থাকতো, তাহলে কিন্তু এই খ নম্বরটা হতো। তার মানে আমরা কি বলতে পারি যে বাংলা ভাষার একদম কাছাকাছি যেটা থাকবে সেটাই হবে বাংলা ভাষার উৎপত্তির জায়গা। অর্থাৎ এখানে যদি কোনো অপশন না থাকে, যদি ইন্দো ইউরোপীয় দেওয়া থাকতো, এর সাথে যে আরও অপশন দেওয়া থাকতো, যেমন এর সাথে আরও অন্য ভাষাগোষ্ঠীর যদি নাম দেওয়া থাকতো, যেমন অনেক ভাষাগোষ্ঠী আছে, চীনা, তিব্বতীয়, আফ্রিকীয়, হোমিও, সেমীয়, দ্রাবিড়ীয়,
তো এইগুলো অপশন যদি থাকে তখন আমরা শুধুমাত্র ইন্দো ইউরোপীয়টাকে বেছে নেব। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে বাংলা ভাষাটার জন্ম হয়েছে কোথা থেকে এবং এর বাংলা ভাষা মূলত কোন ভাষা গোষ্ঠীর সদস্য। বাংলা ভাষা হচ্ছে মূলত ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সদস্য। তো আমরা নবম দশম শ্রেণীর যে বইটা আছে ওখান থেকে আমরা দেখব যে বাংলা ভাষাটার জন্ম হয়েছে এবং নবম দশম শ্রেণীর যে বোর্ড ব্যাকরণ আছে 21 সালে যে বইটা প্রণীত হয়েছে এই বই অনুযায়ী যে বাংলা ভাষার উদ্ভব হয়েছে মূলত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী বা ভাষা পরিবার বলা হয়। ইন্দো ইউরোপীয় থেকে আসছে ইন্দো ইরানীয় থেকে আসছে ভারতীয় আর্য এবং ভারতীয় আর্য থেকে আসছে প্রাকৃত থেকে আসছে মূলত বাংলা। এই প্রাকৃত থেকে আসছে মূলত বাংলা। তো বাংলা যে বোর্ড ব্যাকরণ আছে এই বোর্ড ব্যাকরণ যে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে এভাবে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য, প্রাকৃত এবং বাংলা। তো এখান থেকে আমরা এই বিষয়টা জেনে গেলাম যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য হলো বাংলা ভাষা এবং লাস্ট ভাগ ছিল কি প্রাকৃত থেকে মূলত বাংলা ভাষার জন্ম হয়েছে। এছাড়াও আমরা এরপরে আরও কিছু তথ্য জেনে নেব। সেটা কেমন, যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন যদি বলি, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন ছিল চর্যাপদ। এটা ঘাটলে আমরা প্রথম দেখি যে বাংলা ভাষার প্রথম প্রয়োগ হয়েছে মূলত চর্যাপদে, তাই চর্যাপদকে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বলা হয়। এরপরে আমরা যে তথ্যগুলো জানবো সেটা বাংলার যে বাংলা লিপিটা কোন লিপি থেকে আসছে। বাংলা লিপিটা আসছে মূলত ব্রাহ্মী লিপি থেকে। কোন লিপি? ব্রাহ্মী লিপি। তো ব্রাহ্মী লিপি থেকে মূলত বাংলা লিপিটার জন্ম হয়েছে। এই ব্রাহ্মী লিপি আবার কুটিল লিপির বিবর্তিত রূপ হচ্ছে এই ব্রাহ্মী লিপি। তো ব্রাহ্মী লিপিটা মূলত আসছে কুটিল লিপির বিবর্তিত রূপ, আর এই ব্রাহ্মী লিপি থেকে মূলত আসছে বাংলা লিপি। ঠিক আছে, তাহলে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম যদি বলে তাহলে সেটা হবে বাংলা লিপি। বাংলা লিপির নিজস্ব নাম হচ্ছে বাংলা লিপি। এবং এই বাংলা লিপিতে আমরা যে আমাদের বর্ণমালাগুলো পাই, বর্ণমালাগুলো হবে না, কারণ বর্ণমালা একটাই, বর্ণমালা কিন্তু একটি। হ্যাঁ, এই বর্ণমালাতে বর্ণ আছে মোট 50টি। এর মধ্যে স্বরবর্ণ কতটি? স্বরবর্ণ আছে 11টি আর ব্যঞ্জন বর্ণ আছে 39টি। এই মোট 50টি বর্ণ। আমরা এখন মনে হবে যে 1 2 আমরা পড়ছি কিনা, কিন্তু এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় এগুলো ভুলে যাই। সহজ জিনিস অনেক সময় আমাদের ভুল হয় এবং ভুলে যাই, তো এইগুলো আমাদের মনে রাখতে হবে অবশ্যই। তো বাংলা বর্ণমালা যদি বলে, বর্ণমালা কতটি? বর্ণমালা কিন্তু একটি, কারণ বর্ণমালার মধ্যে মূলত এই 50টি বর্ণ আছে। সো বর্ণমালা বললে একটি এবং বর্ণ কয়টি? বর্ণ বললে 50টি। তো এরপরে আমরা আর পরে আছে যে বাংলা মূলত ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় বাংলা ভাষা একটা দাপ্তরিক ভাষা হিসেবে কাজ করে। ঠিক আছে, প্রয়োগ করা হয়। আমরা এবার সলভ করব যে বাংলা নবম দশম শ্রেণীর যে বইটা আছে এই বইটা থেকে পরিচ্ছেদ 1 থেকে যে এমসিকিউগুলো আছে এই এমসিকিউগুলো আমরা সলভ করে নেব, কারণ এই এমসিকিউগুলো অনেক গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, আবার যারা অ্যাডমিশন কিংবা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা এই প্রশ্নগুলো সলভ করব এখন। এটা হচ্ছে কি, বাংলায় যে নতুন বোর্ড ব্যাকরণ, এটা 2021 সাল থেকে বোর্ড ব্যাকরণটা দেওয়া হচ্ছে। এবং এখানে যে জিনিসটা আমরা দেখব সেটা পরিচ্ছেদ 1-এর অনুশীলনী প্রশ্ন আসে 10টা। এই 10টা প্রশ্ন আমরা একটু সলভ করি। যে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? বর্ণের সাথে আমরা কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? এখানে দেওয়া আছে প্রশ্ন অপশান আছে চোখ, কান, নাক, জিভ। আমরা কি জানি যে চোখ দিয়ে যখন বর্ণ দেখব তখন তো আমরা বুঝতে পারবো, তাই এখানে উত্তরটা হবে চোখ। ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কারা? আমরা প্রথম ক্লাসে আমরা বলছিলাম যে ব্রেইল পদ্ধতি মূলত দৃষ্টি প্রতিবন্ধীরা ব্যবহার করে। বাংলা ভাষার কথা বলে প্রায়
কত কত মানুষ, আজকের ক্লাসে প্রথম দিকে আমরা পড়ছি যে প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। এরপর মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? আমরা প্রথমেই পড়েছি যে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা মূলত ষষ্ঠ ভাষা। এরপর নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? ভাষা পরিবারের নাম নয়, এরকম অপশন আছে কি? ইন্দো ইউরোপীয়, এটা আমরা জানি বাংলা ভাষার এটা এই ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য। এরপর আফ্রিকীয়, দ্রাবিড়ীয়, হোমিও সেমীয় এগুলো কিন্তু পরিবারের নাম। যেটা নাম নয় সেটা কি? ইন্দো ইরানীয়, এটা কিন্তু পরিবারের নাম নয়। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি? ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত হচ্ছে সংস্কৃত ও পালি। এরপর হচ্ছে যে কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়? পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে, পূর্ব ভারতীয় প্রাকৃত। এরপর বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়, আমরা একটু আগে দেখছি যে চর্যাপদে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা লিপি। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? এখানে অপশন আছে কেরালা, উড়িষ্যা, ত্রিপুরা, হরিয়ানা। আমরা একটু আগে দেখলাম যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার প্রচলন আছে। তো এতটুকু ছিল আমাদের আজকের ক্লাস এবং পরিচ্ছেদ 1-এর পরিসমাপ্তি ঘটলো। যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছো, তারা তোমরা এই ক্লাসটা দেখে এইখান থেকে প্রশ্নগুলো সলভ করে নিতে পারো, এবং যারা অ্যাডমিশন এবং জব প্রত্যাশী তাদের জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।